সদ্য বিয়ে হওয়া বাসরাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মিস্টার আধার খানকে দেখে রীতিমতো 404 ভোল্টের ঝটকা খেয়ে থম মেরে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং কোনো যমদূত দাঁড়িয়ে আছে। একটু নড়লেই খপ করে তার ছোট্ট প্রাণ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও তরতর করে ঘামছে মেয়েটা, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, বারবার শুকনো ঢোক গিলছে এবং মনে মনে ভাবছে কেন যে না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসরাতে গিয়েই স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাস দেবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠছে। একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরে থাক, কল্পনাতেও এই উসবুকটাকে বিয়ে করতো না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকারে। এই মেয়ে, এমন সারণের মতো চেঁচামেচি করছো কেন? মুখ বন্ধ করো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দিব। বেয়াদব মেয়ে। ধমক খেয়ে চুপসে গেল বেচারি। কিন্তু মাথায় একটা কথাই কিছুতেই ঢুকছে না। সে এর আগে স্যার নাম শুনছিল, কিন্তু সারণী এটা আবার কোন অঞ্চলের ভাষা? আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই আধার খান গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল আমার মামার ছেলে বন্ধুর কাজিনের মেয়ে বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস কালো, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দিবে কিছু বুঝতেই পারছে না। তার মিথ্যা বলার পর এভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতে পারেনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো। মানে আসলে স্যার, সেটা কি মানে আসলে আপনার কাছেই রাখুন মিস কালো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়েই তার কথার মাঝেই আধার খান ফোন কাটে। সেটা শুনে মেয়েটি চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যা বলছি, তার পিছনেও অবশ্যই কিছু কারণ রয়েছে। আর আমার নাম মিস কালো নয়, আলো রহমান রিক্তা। আলো না কালো, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয় আমাকে দেখেছ। তাহলে এই বিয়েতে রাজি হলে কেন? জানতে না আমি তোমার শিক্ষক, নাকি জেনে শুনে এমন করেছ? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করাতে দূরে থাক, দরকার হলে সারা জীবন কুমারী থাকতাম, তবুও আপনার মতো লোককে বিয়ে করতাম না। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকায় তার বদমেজাজি স্যারের দিকে। আধার খান কিছু সময় গম্ভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনে সাদা শেরওয়ানি খুলে সুরে মেরে ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুল দু হাতে খামচে ধরল। মাথায় তাও ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তারপর যে মেয়েটিকে দু চোখে সহ্য করতে পারে না, আর সেই মেয়েটি কিনা তার বিয়ে করা বউ, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আধার নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্যের হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নেবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সব কিছু এলোমেলো করে দিয়ে যায়। এত নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত। যেটা চায় না সেটাই পায়, আর যেটা খুব করে চায় সেটা হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আধার এসব ভেবে
শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর একটু সময় নিয়ে গোসল ছেড়ে বেরিয়ে এলো। আলো নিজের মতো বক বক করতে করতে গলা ছাড়ালো। গহনাগাটি খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দিবে বুঝতেই পারল না। তবে দোষটা নিজেরই। বিয়ে করবে বলে লাফাচ্ছিল সে। আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির চাকার মতো পাংচার হয়ে ফুস করে সব হাওয়া দিয়ে বেরিয়ে গেল। সাথে বিয়ে করার শখও। শালার কপাল আমার। কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে স্বামীর সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করব, কোনো লেখাপড়ার ঝামেলা থাকবে না। কিন্তু না, তা তো আর হলো কই। ঘাড়ে তো ওই বদমাইশ বদমেজাজি উজবুক শালা বুইড়া স্যার জুটল। উফ, এখন ভার্সিটির মতো নিশ্চয় এখানেও জীবনটা জ্বালিয়ে খাবে। ধুর, ভাল লাগে না। আলো এইসব বিড়বিড় করে পিছন ফিরতে ভূত দেখার মতো চমকে ওঠে, দু পা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার ফলে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিৎ হয়ে ফ্লোরে পড়ে যায়। লজ্জায় মরি মরি অবস্থা মেয়েটার। শেষে কিনা বাসের ঘরে বরের সামনে চিৎপটাং। ইস, কি লজ্জার ব্যাপার স্যাপার। ডাব। মেয়েটি মাথা নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। লজ্জায় পুরো চেহারা লাল স্ট্রবেরির মতো হয়ে গেছে। মনে মনে নিজেকে ভয়ানক একটা গালি দিয়ে ভাবছে, আচ্ছা লোকটা কি সব কথা শুনে নিয়েছে তার? ইয়া আল্লাহ, যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলো সামনে তাকিয়ে দেখে আদাসার ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে আছে। মুখের ভাষা ঠিক করো, নয়তো চড়িয়ে ঠিক করে দেব, অসভ্য মেয়ে কোথাকার। কথা বলে আলোর পাশ কাটিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মেয়েটা শ্যান নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বীর করতে করতে নিজের কাজে মন দিল। শরীরের সব গহনা খুলে পরনে লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে হিসেবে খুলে সোফায় রেখে দেয়। তার আবার শাড়ি টাড়ি পরার অভ্যাস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখে যেন বাসের ঘরে বর জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেরই জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে যেতে ইচ্ছা করছে। লোকটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরে রক্তের চেয়ে অহংকার, জেদই বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করত ওই শ্যান নামক ইগোওয়ালা ড্রামের সুন্দর নাকের আগা চাপাতি দিয়ে কেটে দিতে, তাহলে হয়তো একটু ভালো হতো। আলো এসব ভাবতে ভাবতে ব্যাগে থেকে টি শার্ট প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মন মেজাজ একটুও ভালো নেই। কোথাও একটু মিষ্টি করে কথা বলে তাকে বোঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টো তার উপরই চিল্লাফাল্লা করছে। এজন্য বলে অতি আশা করতে নেই, না হলে এইভাবেই মুখ থুবড়ে পড়তে হয়, তাও স্যার ওরফে পচা গোবরের মধ্যেই। ওয়াশরুম থেকেই ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কার্ল করা চুলগুলো ছিঁড়ে গিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার, তবে এর পিছনে একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো সিঁড়ি নেই। ঘুমের ঘরে মুখ থেকে হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যেই তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউই থাকতে চায় না, বিশেষ করে তার ছোট বোন সায়া। তার থেকে 3 বছরের ছোট হবে। এইবার সায়া ইন্টার ফার্স্ট ইয়ারে, আর সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবারে খুব আদরের সন্তান সে।
বড় মেয়ে হয়েও ভীষণ চঞ্চল, আর হবেও না কেন। সবার এত এত ভালোবাসায় নিজেকে সব সময় খোলা আকাশের মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে, আর যেটা করতে ইচ্ছা করবে না সেটা অন্যেরা হাজারবার বললেও করবে না। অফারটার অলসে নিজ মর্জিতে চলতে বেশি পছন্দ করে, আর এটাই আজ তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। ভবিষ্যতে আরও কী কী দেখতে হবে খোদাই জানে। আলো এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দ আধারে ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসলো এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় থেকে শব্দটি এসেছে। ড্রিম লাইটের ঝাপসা আলোয় সবকিছু স্পষ্ট দেখতে না পেয়ে বিছানা থেকে নেমে রুমে বড় লাইট অন করে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে সোফায় থাকা সাদা টাইলসের মেঝেতে উবুক হয়ে বেঘোরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর উপরে উঠেছে, সঙ্গে কালো টি শার্টও কোমরের উপর উঠে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পা ও ধনুকের মতো বাঁকানো সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে ভ্রু কুঁচকে গেল আধারের। এত বড় দামড়ি মেয়ের ঘুমানোর স্টাইলটা দেখে অবাক না হয়ে পারল না, রীতিমতো আর হাসি পাচ্ছে। সোফায় থেকে ফ্লোরে পড়ে গেছে, অথচ ঘুম ভাঙল না ম্যাডামের। আধার দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসল। ঘুমন্ত মেয়েটির টি শার্ট ও প্লাজো ঠিক করে দিতে চেয়ে কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। পিছনে ফিরে বিছানার পাশে থাকা টি টেবিলের উপর থেকে পানি ভর্তি জগটা নিয়ে এসে সব পানি রমণীর মাথার উপর ঠাস করে ঢেলে দিল। আচমকা এমন হওয়ায় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে ওঠে। বসতে বসতে চেঁচিয়ে উঠল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি! আমি ভিজে গেলাম বৃষ্টির পানিতে। পর মুহূর্তে ভাবল, বৃষ্টির পানি কই থেকে পারবে, সে তো রুমে শুয়ে আছে। তাহলে আলো মনে মনে এসব ভেবে এক হাতে মুখের পানি মুছে সামনে তাকাতেই ভড়কে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, পানি কেন দিয়েছেন? নিজে পড়ে গিয়েছিলেন, তাই ওঠানোর জন্য ঘুম ভাঙালাম। ছেড়ে সোজা সাপটা উত্তর শুনে আলো আহাম্মক বিহম্বিত নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কিনা মুখে পানি ছুঁড়ে মারবে, তাও এই মধ্যরাতে! কোন ধরনের কথা? আমার সাথে এমনটা কেন করলে দাদা যান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম, তবুও তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই বিয়েটা করলাম। কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদা যান কষ্ট পাক, তার শেষ ইচ্ছেটা অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথে আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটুও পছন্দ করি না, অথচ আজ সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের উপর রীতিমতো হাঁচি পাচ্ছে। ট্রাস্ট মি দাদা যান, তোমার সাথে এমনটা কখনোই আশা করিনি। দিন শেষে তুমি মানুষটা আমাকে চিনলে না। এই অসহায়হীন ব্যথাটা কোথায় রাখি বলো তো দাদা যান? ভোর রাতে সুবহান খান নামাজ আদায় করতে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। সকালের শীতল বাতাসটা উনি গায়ে মাখাতে বেশ পছন্দ করে। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুলের ফল, ঔষধ গাছের ঘ্রাণ নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচিরমিচির শব্দ বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতি প্রেমিক। পূর্বপুরুষদের ভিটে জমি সব গ্রামে। ওনার জন্ম গ্রামে হলেও পড়ালেখা ও চাকরির সুবাদে শহরে আসা, তারপরে এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছা করে ওই দূরে সবুজ প্রাণখোলা গ্রামের বাড়িতে, কিন্তু
চাইলেই তো আর সব সম্ভব নয়। নিজের প্রিয়তমাকে হারিয়ে এই বৃদ্ধ বয়সে বৌমা নাতিপুতিকে আঁকড়ে ধরে ওনার বেঁচে থাকা বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল সোবহান খানের। শিশির ভেজা তাজা সবুজ ঘাস উপর দাঁড়িয়ে আর মনে চেয়েছিলেন ওই দূর আকাশের দিকে। আর যদি ওনার ছেলে ও বড় বৌমা বেঁচে থাকতো তাহলে নিশ্চয় খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতি, সংসার দেখতে পাওয়াটাও ভাগ্যের বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনই ওনার ছেলে ও বড় বৌমার নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সোবহান খান পিছনে ফিরতে দেখতে পেলেন তার বড় নাতি আধার খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আসছে। তিনি কিছু বলার আগেই আধার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না সোবহান খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতি সাত সকাল এসে এমন কিছুই বলবে, কারণ তিনি কামই করেছে এমন। নাতির আহত ভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাতবউকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নে প্রত্যুত্তর জবাব দিল আধার, কারণ ওই মেয়েটা আমার দস্যি, একদম বাচাল টাইপের। সব সময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে যেটা বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে হতে পারে সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতামই না। সাধারণ কমন সেন্স বলতেও কিছুই নেই। এই তো কয়েক মাস আগেই আমার সাবজেক্টে 00 পেয়ে ফেল করেছে, অথচ খুশির ঠেলায় পুরো ডিপার্টমেন্টে মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ ধেই ধেই করে ঘুরে বেড়ায়, সাথে নিজের মতো কয়েকটা পাগলকে জুটিয়ে গিটার নিয়ে কিচিরমিচির করতে থাকে, পুরো ভার্সিটিতে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন মেয়েকে আমার গলায় বেঁধে দিলে। এই মেয়েটাকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসকাস্টিং একটা মেয়ে। এক নাগাড়ে কথাগুলো বলেই থামল আধার। ওই বেয়াদব মেয়েটার ঘটনা ইতিহাসের শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সোবহান খান নাতির বেলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আধার গম্ভীর মুখে বলল, আমি কোনো কৌতুক বলিনি দাদাজান। আর না, এখানে হাসার কোনো বিষয় রয়েছে। আই অ্যাম সিরিয়াস। দেখো নানু ভাই, তুমি একটু বেশিই ভাবছ। মেয়েটা বাচাল না, ও খুব সহজ সরল একজন মাইয়া। যেটা মনে আছে ওটাই বলে দেয়। এটা খারাপের কিছু দেখছি না তো। আমার নাতবউ চঞ্চল প্রকৃতির মেয়ে, আর তুমি তার উল্টোটা, তাই এমন রিয়াক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমন করছে। সোবহান খানের কথাগুলো আধারের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, সেখানে কিনা সংসার করবে, তাও আবার ওই আধপাগল মেয়ের সাথে। অসম্ভব। সে একটা কিছুই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথা রাখতে পারবো না, কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে সোবহান খান চমকে উঠলেন। তড়িঘড়ি করে কাছে এগিয়ে এসে বললেন, এমন অলক্ষ্য কথা বলতে নেই নানু ভাই। আমাদের সঙ্গে এমন একটি নতুন পরিবারের যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজেদের আদরের মেয়েকে দিয়েছে। নাতবউয়ের বাবা তো তাকে এতই তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি, অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে। আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখোনি দাদাজান।
তাহলে আমার কথাও শুনে রাখো নানু ভাই, তুমি যদি আমার নাত বউরে ডিভোর্স দাও তাহলে আমি এই বাড়ি সাইরা চইলা যামু। দাদাজানের কথা শুনে আধার দাঁত কিরমির করলো। ওই বুড়াটা সবসময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার ভালোবাসার মানুষ বলতে এই একজনই রয়েছে, তাই তো সবসময় বাধ্য হয়ে সব কিছু মেনে নেয়। চাইলেই তো তার দাদাজানকে হার্ট করতে পারে না, অথচ এই মানুষটাকেই খুব অপরিচিত লাগছে তার কাছে। চাচা চলে পেছন থেকে চিকন মেয়েটির কণ্ঠস্বর শুনে দাদা নাতি দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো। আলো মাথায় এক লম্বা ঘোমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে মেহেদি রঙা দুই হাতে চায়ের ট্রে ধরে রেখেছে। পরনে সুতি সালোয়ার কামিজ। সুবহান খান আলোকে দেখে মুখ লম্বা একটা হাসি টেনে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, এত সকালে উঠছ কেন মা? আর রান্নাঘরেই বা কেন গিয়েছ? আলো মুখ তুলে ধীর কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না দাদু ভাই, তাই নামাজ পড়ে বাহিরে এলাম। আর আমি রান্নাঘরে যাইনি, এটা তো শেফালি চাচি নিয়ে আসছিল তোমার জন্য, ওনার কাছ থেকে আমি নিয়ে এলাম। তুমি তো জানো দাদু ভাই, আমি আবার রান্নাবান্না খুব একটা পারি না। শেষের কথাটা ফিসফিসিয়ে বলে আলো। সেটা শুনে সোবহান খান খুক খুক করে কেসে আর চোখে নাতির দিকে তাকায়। আধার নিজের ফোনে ব্যস্ত, তার ওই দিকে কোনো খেয়াল নেই। সোবহান খান কিছু না বলে নাতি বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীর কণ্ঠে শুধালেন, তোমার জামাইকে বলেছ নাকি? আমরা আগে থেকেই পরিচিত। আলো দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না দাদু ভাই, এখনো বলিনি। তবে আমি তোমার ওপর খুব অভিমান করেছি। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছো আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু ভাই? সোবহান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই। ভালো না চাই? তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে এই হিটলার স্যারের সাথে বিয়ে দিয়েছ। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলনি এই উজবুক ব্যাটা তোমার নাতিন। যদি বলতে তাহলে আমি বিয়ের রাতে দেয়াল টপকে হলেও পালিয়ে যেতাম, তবুও তোমার বদমাস নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু ভাই। আলো গোমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে খুব ভালোবেসেছে, একদম নিজের দাদার মতোই। এখনও সে দাদা দাদি নানা নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকেই তাদের ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যেই মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারল এই মানুষটার নাত বউ হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদেই দিয়েছিল। কারণ সে কখনোই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তাও নিজেরই বিয়ে করা খুব শখ ছিল, আর এত ভালো একটা মানুষের নাত বউ হতে পারাটা ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটা মিষ্টি মিষ্টি কথা তো ছিলই, কিন্তু এখন ইচ্ছে করছে কচু ঘাসের সাথে ফাঁসি দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সোবহান খান আর কথা বাড়ালেন না, বরং নাত বউকে ইশারা করে বললেন, যাও যাও, তোমার স্বামী জানকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আলো হাতে থাকা চায়ের দিকে তাকালো। এটা সে নিজের জন্য এনেছিল, একটু ইচ্ছা করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল। এখন তো মন বলছে এই গরম চা স্যারের মাথার উপর ঢেলে দিতে।
তাহলে একটু ভালো লাগতো। তবে আপাতত গুরুজনের কথাই শুনল। আলো মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আধার ফোন এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পিছনে আলো এসে সবে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখে 2 হাতের ট্রে বাড়িয়ে দিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আধার হুট করে পিছনে ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সোজা আধারের জায়গা মতো পড়ে গেল। শিট! আধার চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে যায়, একই সাথে ভয়ও পেল খুব। এই না, আবার থেকে থাপ্পড় মেরে দেয়। তার চটচলটি হাঁটু গেড়ে বসে, নিজের ওড়না অংশ টেনে আধারের ভিজে যাওয়া জায়গা মুছে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি সরি স্যার, আমি খুব সরি। আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। প্লিজ রাগ করবেন না। সরি। আধার দাঁতে দাঁত পিষে দাদাজানের দিকে তাকায়, যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে যেতে শুরু করেছে। আধার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে এবং খপ করে এক হাত মেয়েটার হাত চেপে ধরে হিসহিসিয়ে বলল, মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবার খেয়াল করুন। স্যারের কথা শুনে আলোর হুঁশ ফিরে এলো। সে বড় বড় চোখের সামনে তাকিয়ে চট করে নিজের 2 হাত ছড়িয়ে নিল। এরপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে ফিরেই দৌড়ে চলে গেল। সে সাত সকাল কামটা করল কি? সোজা স্যারের আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আলো, তুই আর জীবনেও ভালো হলি না। সে গল্প এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। সূচনা পর্ব। ধন্যবাদ।